একবার ভাবুন তো, একটা লাইব্রেরি, সেখানে এত বই, যে বই আগুনে পুড়ে ভস্ম হতে সময় লেগেছে 3 মাস। দাউ দাউ করে জ্বলেছিল সে আগুন, হাজার হাজার লক্ষ লক্ষ বই, একের পর এক বই মিলিয়ে যাচ্ছে আগুনের গনগনে জঠরে, তবুও সে আগুন নিভছে না। শেষ পর্যন্ত 3 মাস পরে নিভল সে আগুন, পুড়ে ছাই হলো পাঠাগারের সমস্ত বই। আজ এই দৃশ্যের কথা ভাবলেও শিউরে ওঠে দুনিয়া। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান ভারতে ছিল না। প্রায় 800 বছর ধরে কেবল ভারতই নয়, ভিনদেশি মেধাবী ছাত্রদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল ছিল এই বিশ্ববিদ্যালয়। কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন কে? কেনই বা এভাবে ধ্বংস হতে হয়েছিল নালন্দাকে? চলুন জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কাহিনী জানার আগে জেনে নেওয়া যাক এই বিশ্ববিদ্যালয়ের গৌরব গাথা। নালন্দা শব্দটির অর্থ জ্ঞানের অনন্ত প্রবাহ। এমন সার্থক নামকরণ সত্যি অভাবনীয়। যদি কোনোদিন টাইম মেশিন আবিষ্কার হয় তাহলে একবার ঘুরে আসা যেত, কিন্তু তা যখন নেই, মনে মনে ইতিহাসের পাতাকে স্পর্শ করে ঘুরে আসা যায়। এক জমজমাট শিক্ষা প্রতিষ্ঠান, যাকে বলা হয় মহাবিহার। পড়ুয়া এবং শিক্ষকে গমগম করছে সর্বত্র। দরজা পেরিয়ে ভিতরে ঢুকে আসছেন এক চৈনিক ছাত্র, নাম তার হিউয়েন সাং। তার এবং ইটসিংয়ের মতো চৈনিক পরিব্রাজকের লেখায় সেই কবেকার হারানো এক কালখণ্ডকে ফুটে উঠতে দেখেছি আমরা। আজ ভাবলে অবিশ্বাস্য লাগে। 1010 ছাত্র, 1500 মতান্তরে 2000 শিক্ষক, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পারস্য, তুরস্ক এবং শ্রীলঙ্কার মতো নানান দেশ থেকে মেধাবী পড়ুয়ারা ভিড় জমান সেখানে। তবে সুযোগ পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না। দিতে হতো কঠোর পরীক্ষা। একেবারে মূল তোরণে উপস্থিত থাকতেন কোনো না কোনো শিক্ষক। নানা শাস্ত্র থেকে করা কঠিন প্রশ্নের মোকাবিলা করতে হতো। বেশিরভাগই প্রত্যাখ্যাত হতেন। যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল তর্কাতীত। শিক্ষকরাও তেমন। এমনও শোনা যায় আর্যভট্টের মতো গণিতবিদ ছিলেন এখানকার অধ্যক্ষ। বাসুবন্ধু, ধর্মপাল, নাগার্জুন, পদ্মসম্ভব, হিউয়েন সাংয়ের মতো নামও জড়িয়েছিল এই প্রতিষ্ঠানের সঙ্গে। 427 খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্তের আমলে বৌদ্ধ ভিক্ষুকরা নির্মাণ করেন এই শিক্ষাকেন্দ্র। যদিও এটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। বৌদ্ধ ধর্মের গবেষণা, ধর্মচর্চাই ছিল এখানে প্রধান। পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন, বেদ, ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, ভাষাতত্ত্ব, বিজ্ঞানের আরও বেশ কয়েকটি বিষয়। বিশ্ববিদ্যালয়ের খরচ চলত রাজ আনুকূল্যে। মেধা এবং একমাত্র মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চাবিকাঠি। এমনকি রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রেও কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। পড়ার জন্য কোনো বেতন দিতে হতো না পড়ুয়াদের। উল্টো 200টি গ্রাম থেকে তাদের জন্য আসতো দুধ, ঘি, চাল, মাখনের মতো নানান পুষ্টিকর খাদ্য। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার। নাম ছিল ধর্মগঞ্জ। এখানে ছিল 3টি অতিকায় বহুতল বিশিষ্ট ভবন। ভবনগুলির নাম ছিল রত্নসাগর, যার অর্থ রত্নের মহাসাগর, রত্নদধি, যার অর্থ রত্নের সমুদ্র, এবং রত্নরঞ্জক, যার অর্থ রত্নখচিত। সব মিলিয়ে কত বই এখানে ছিল তা জানা না গেলেও লক্ষাধিক বই যে ছিল সেই বিষয়ে নিশ্চিত ইতিহাসবিদরা। বলা হয় উপনিষদের কয়েকটি অংশের আসল পাণ্ডুলিপি ছিল এখানে। ছিল প্রজ্ঞা পারমিতা সূত্র এবং গুহ্য সমাজের মতো ধর্মগ্রন্থ। এমন কত সেই সব অমূল্য সম্পদ শেষ পর্যন্ত গিলে খেয়েছিল উন্মত্ত অগ্নি। এবার সে কথায় আসা যাক। আসলে হানাদারদের প্রকোপে আগেও পড়তে হয়েছে নালন্দা মহাবিহারকে। 455 থেকে 467 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন হুন সম্রাট মিহিরকুল হামলা চালালে বিপুল ক্ষতিগ্রস্ত হতে হয় এই বিশ্ববিদ্যালয়কে। সেটা সমুদ্রগুপ্তের আমল। তিনি নতুন করে ঢেলে সাজান নালন্দাকে। উল্টো আরও বেড়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির পরিধি। এরপর 7ম শতাব্দীতে এখানে হামলা চালান বাংলার হানাদার গৌরদাস রাজবংশ।
এই আঘাতও সয়ে নিয়েছিল নালন্দা, কিন্তু শেষ পর্যন্ত 800 বছরের প্রতিষ্ঠানটিকে ধ্বংসের কবলে পড়তেই হয় 1193 খ্রিস্টাব্দে, যখন তুর্কি যোদ্ধা বখতিয়ার খিলজির বাহিনী আশ্রে পড়ল আধুনা বিহারের এই অঞ্চলে। রাতারাতি খাকা শ্মশানে পরিণত হয় জ্ঞান ও মেধার এক অনন্ত ভাণ্ডার। কিন্তু কেন? আসলে উত্তর ভারতে হামলা চালানোর সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন খিলজি। সেই সময় সেখানকার এক রাজা তার চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত শরীর আর ভালো হচ্ছিল না হানাদার সম্রাটের, বরং উত্তরোত্তর খারাপ হচ্ছিল অবস্থা। এই সময় তাকে কেউ কেউ উপদেশ দিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শ্রীভদ্রের কাছে যেতে, কিন্তু খিলজির তাতে সায় ছিল না। ভারতের কোনো চিকিৎসক তার স্ত্রী কিংবা প্রভুদের থেকে বেশি যোগ্য এটা তিনি বিশ্বাসই করতেন না। শেষ পর্যন্ত অবশ্য শরীর সারাতে তাকে দ্বারস্থ হতেই হয় রাহুলের। কিন্তু সেই সঙ্গে জেদি খিলজি এক অদ্ভুত শর্ত দিয়ে বসলেন। তার শর্ত, তিনি কোনো ঔষধ খাবেন না। এহেন সত্ত্বেও দমলেন না রাহুল। তিনি খিলজিকে কোরআনের কয়েকটি পাতা পড়তে দিলেন, আর এতেই যেন ঘটে গেল ম্যাজিক। সেরে উঠলেন খিলজি। আসলে কোরআনের ওই কয়েকটি পৃষ্ঠাতে ঔষধ লাগিয়ে রেখেছিলেন রাহুল। অজান্তেই সেই ঔষধ সারিয়ে তুলেছিল খিলজিকে। ক্রমে তিনি পুরোপুরি চাঙ্গা হয়ে উঠলেন। স্বাভাবিকভাবেই এতে তার রাহুলের উপর দারুণ খুশি হওয়ার কথা, দেওয়ার কথা পুরস্কার, কিন্তু হলো ঠিক উল্টো। তুর্কি হানাদার বুঝতে পারলেন ভারতের চিকিৎসকরা তুরস্কের চিকিৎসকদের থেকে বেশি যোগ্য, ফলে তার সব রাগ গিয়ে পড়ল নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরে। ব্যাস, এরপরে তিনি হামলা করলেন মহাবিহারে। আর তারপরে কি হলো তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। এত বছরের লব্ধ জ্ঞান, চর্চা, মেধা সব জ্বলে পুড়ে খাক হয়ে গেল। সেই সঙ্গে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে জীবন্ত অবস্থাতেই পুড়িয়ে মারা হয়। কারো কারো মাথা কেটে ফেলা হয়। যারা বেঁচে যান তারাও পালিয়ে যান সেখান থেকে। চোখের সামনে ধ্বংস হয়ে যায় নালন্দা। খিলজির রাগের পিছনে সবচেয়ে জনপ্রিয় এই মিথটি সত্য নাকি ইতিহাসের আড়ালে রয়ে গেছে অন্য কোনো কারণ, তা আজও বলা কঠিন। কেননা ভারত সহ অন্যান্য এলাকার মুসলমানরা এই ইতিহাসকে স্বীকার করেন না। তাদের মতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তাদের মতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি ধ্বংস করেননি। তার এই অঞ্চলে আসার পূর্বেই নালন্দা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বেশিরভাগ ঐতিহাসিক এই মিথটিকেই সত্য বলে মনে করেন। তবে যে কারণে থাক, হানাদারের অক্ষম ক্রোধের ফলে যে ক্ষতি হয়েছিল তা কেবল ভারতেরই নয়, বলা যায় সমগ্র এশিয়ার শিক্ষা জগতের কাছেই এই ক্ষতি ছিল অভাবনীয় ও অপূরণীয়। আজও ইতিহাসপ্রেমী মানুষের সংবেদনশীল মন চোখের সামনে দেখতে পায় এক মহান শিক্ষা প্রতিষ্ঠানের শরীর কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঘৃণার আগুনে। যতবার নালন্দা ধ্বংসের স্মৃতি ফিরে আসে ততবারই যেন লজ্জায় কুঁকড়ে যায়, জিতে থাকে সভ্যতার হৃদয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।